নমস্কার, স্টোরি টেলার সুচেতরাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্যবধান। সম্পর্ক মিলিয়া দেখিতে গেলে বনমালী এবং হিমাংশু উভয় মামাতো পিস্তত ভাই। সেও অনেক হিসেব করিয়া দেখিলে তবে মেলে, কিন্তু উহাদের দুই পরিবার বহুকাল হইতেই প্রতিবেশী, মাঝে কেবল একটি বাগানের ব্যবধান। এই জন্যই ইহাদের সম্পর্ক নিকট আত্মীয় না হলেও ঘনিষ্ঠতার অভাব নাই। বনমালী হিমাংশুর চেয়ে অনেক বড়। হিমাংশুর যখন দন্ত এবং বাক্যস্ফূর্তি হয় নাই, তখন বনমালী তাহাকে কোলে করিয়া এই বাগানের সকাল সন্ধে হাওয়া খাওয়াইছে, খেলা করিয়াছে, কান্না থামিয়াছে, ঘুমও পাড়াইছে। বনমালী লেখাপড়ায় খুব একটা কিছু করে নাই। তাহার বাগানের শখ ছিল এবং দুই সম্পর্কে ছোট ভাই ছিল তিনি। উহাকে খুব একটি দুর্লভ দুর্মূল্য লতার মতো বনমালী হৃদয়ের মধ্যে স্নেহসিঞ্চন করিয়া পালন করিয়াছিলেন এবং সে সকল সমস্ত অন্তর বহির্কে আচ্ছন্ন করিয়া লইয়া উঠিয়া তখন বনমালী আপন ধন্য জ্ঞান করিল। এমন সচরাচর দেখা যায় না, কিন্তু একটি স্বভাব আছে যে একটি ছোট খেয়াল কিংবা একটি ছোট শিশু কিংবা একটি আকৃষ্ট বন্ধুর নিকট অতি সহজেই আপনাকে সম্পূর্ণ বিসর্জন করে। এই বিপুল পৃথিবীতে একটিমাত্র ছোট স্নেহের কারাগার জীবনের সমস্ত মূল্যবোধ সমর্পণ করিয়া নিশ্চিন্ত থাকে। তারপরে হয়তো সামান্য পরম সন্তোষে জীবন কাটাইয়া দেয়, কিংবা সহসা একটি প্রভাতে সমস্ত ঘরবাড়ি বিক্রয় করিয়া কাঙাল হয়ে পথে গিয়া বসে। হিমাংশুর বয়স যখন আরেকটু বাড়িল, তখন বয়সের সম্পর্কের বিস্তর তারতম্য থাকা সত্ত্বেও বনমালীর সহিত তাহার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হল। উভয়ের মধ্যে যেন ছোট বড় কিছুই ছিল না। এইরূপ হইবার একটু কারণও ছিল। হিমাংশু লেখাপড়া করিত এবং স্বভাবতই তাহার জ্ঞান স্পর্শা অত্যন্ত প্রবল ছিল। বই পাইলেই পড়িতে বসিত। তাহাকে অনেক বাজে বই পড়ানো হয়েছিল বটে, কিন্তু যেমন করিয়া হোক চারিদিকে তাহার মনের একটি পরিণত সাধন হইয়াছিল। বনমালী বিশেষ একটু শ্রদ্ধার সহিত তাহার কথা শুনিত, তাহার পরামর্শ লইত, তাহার সহিত ছোট বড় সকল কথা আলোচনা করিত। কোনো বিষয় তাহাকে বালক বলিয়া অগ্রাহ্য করিত না। হৃদয়ের সর্বপ্রথম স্নেহরস দিয়া যাহাকে মানুষ করিয়া গিয়েছে, বয়সকালে সে যদি বুদ্ধি, জ্ঞান এবং উন্নত স্বভাবের জন্য শ্রদ্ধার অধিকারী হয়, তবে তাহার মতো পরম প্রিয় বস্তু পৃথিবীতে আর পাওয়া যায় না। বাগানের শখ ছিল হিমাংশুর, কিন্তু এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে প্রভেদ ছিল। বনমালী ছিল হৃদয়ের শখ, হিমাংশু ছিল বুদ্ধির শখ। পৃথিবীর এই কোমল গাছপালাগুলি, এই অচেতন জীবনরাশি যাহার যত্নের কোনো লালসা রাখে না, অথচ যত্ন পাইলে ঘরের ছেলেগুলির মতন বাড়িয়া ওঠে, যাহা মানুষের শিশুর চেয়েও শিশু, তাহাদিগকে সযত্নে মানুষ করিয়া তুলিবার জন্য বনমালীর একটি স্বাভাবিক প্রবৃত্তি ছিল। কিন্তু হিমাংশু গাছপালার প্রতি একটু কৌতূহল দৃষ্টি ছিল। অঙ্কুর গজিয়া উঠিলে, কিশোর বেলায় দেখা যেত কুড়ি ধরে ফুল ফুটিলে, উহাতে তাহার একান্ত মনোযোগ আকর্ষণ করিত। 4টে বাজিলেই একটি পাতলা জামা পরিয়া, একটি কোচকানো চাদর কাঁধের ওপর ফেলিয়া গড়গড়ি লইয়া বনমালী সেখানে ছায়ায় গিয়ে বসিত। কোনো বন্ধু বান্ধব নেই, হাতে একখানি বই কিংবা খবরের কাগজও নেই। বসিয়া বসিয়া তামাক টানিত এবং উদাসীনভাবে কখনো দক্ষিণে কখনো বামে দৃষ্টিপাত করিত। এমনি করিয়া সময় তাহার গড়গড়ির বাষ্পকুণ্ডলীর মতন ধীরে ধীরে অত্যন্ত লঘুভাবে উড়িয়া যেত, ভাঙিয়া যাইত, মিলিয়া যাইত, কোথাও কোনো চিহ্ন রাখিত না। অবশেষে যখন হিমাংশু স্কুল হইতে ফিরিয়া জল খাইয়া হাত মুখ ধুইয়া দেখিয়া দিত, তখন তাড়াতাড়ি গড়গড়ির নল ফেলিয়া বনমালী উঠিয়া পড়িত।
তখন তাহার আগ্রহ দেখিয়া বোঝা যাইত এতক্ষণ ধৈর্য সহকারে সে কাহার প্রত্যাশায় বসিয়াছিল। তাহার পরে দুজন বাগানে বেড়াইতে বেড়াইতে কথা। অন্ধকার হয়ে আসিলে দুজনের বেঞ্চির ওপর বসিত। দক্ষিণের বাতাস গাছের পাতায় মর্মর করিয়া বহিয়া যাইত। কোনোদিন বা বাতাস বহিত না। গাছপালাগুলি পৃথিবীর মতন স্থির হয়ে দাঁড়িয়ে রইত। মাথার ওপরে আকাশ ভরিয়া তারাগুলি জ্বলিতে থাকিত। হিমাংশু কথা কইত, বনমালী চুপ করিয়া শুনত। যাহা বুঝিত না তাও তাহার ভালো লাগিত। সে সকল কথা আর কাহারও নিকট হইতে অত্যন্ত বিরক্তজনক লাগিতে পারিত, কিন্তু সে কথা হিমাংশুর মুখে বড়ই কৌতূহল মনে হয়। এমন শ্রদ্ধাবান বয়স্ক শ্রোতা পাইলে হিমাংশু বক্তৃতা শক্তি, স্মৃতিশক্তি, কল্পনা শক্তির পরিতৃপ্তি লাভ হইত। সে কতকবার পড়িয়া বলিত, কতকবার ভাবিয়া বলিত, কত কি বা উপস্থিতময় তাহার মাথায় জাগিত। অনেক সময় কল্পনার সঞ্চার জ্ঞানের ঢাকা পড়িয়া যাইত। অনেক ঠিক কথা বলিত, অনেক বেঠিক কথাও বলিত, কিন্তু বনমালী গভীরভাবে শুনিত। মাঝে মাঝে দু একটা কথা বলিলে হিমাংশু তাহার প্রতিবাদ করিয়া যাহা বুঝাইত সে তাই বুঝিত। তাহার পরের দিন ছায়া বসিয়া গড়গড়িটা টানিতে টানিতে সে কথাখানা অনেকক্ষণ ধরে বিস্ময়ের সহিত চিন্তা করিত। ইতিমধ্যে এক গোল বাঁধল। বনমালীদের বাগান ও হিমাংশুদের বাড়ির মাঝে যাইবার একটি নালা আছে। সেই নালার এক জায়গায় একটি পাতিলেবু গাছ জন্মাইছে। সে গাছে যখন ফল ধরে তখন বনমালীদের চাকর তাহা পাড়িতে চেষ্টা করে এবং হিমাংশুদের চাকর তাহার নিবারণ করে, এবং উভয় পক্ষে যে গালাগালি বর্ষিত হয় তাহা যদি কিছুমাত্র বস্তু থাকিল তাহা সমস্ত নালা ভরিয়া যাইত। মাঝে হইতে বনমালীর বাপ হরচন্দ্র হিমাংশু মালীর বাপ গোকুলচন্দ্রের মধ্যে তাহা লইয়া ঘোর বিবাদ বাঁধিয়া গেল। দুই পক্ষে নালা দখল করিয়া আদালতে হাজির। উকিল ব্যারিস্টারদের মধ্যে যতগুলি মহারথী ছিল সকলেই অন্যতর পক্ষ অবলম্বন করিয়া সুদীর্ঘ বাগযুদ্ধ আরম্ভ করিল। উভয় পক্ষে যে টাকা খরচ হয়ে গেল ভাদ্রের প্লাবনের উক্ত নালা দিয়ে এত জলও কখনো বহে নাই। শেষকালে হরচন্দ্রের জিত হল। প্রমাণ হয়ে গেল নালা তাহারই, পাতিলেবুরে আর কারোর কোনো অধিকার নেই। আপিল হইল, কিন্তু নালা এবং পাতিলেবু হরচন্দ্রেরই রইল। যতদিন মোকদ্দমা চলেছিল দুই ভাইয়ের বন্ধুত্বের কোনো ব্যাঘাত ঘটে নাই। এমনকি পাছে বিবাদের ছায়া পরস্পরকে স্পর্শ করে এমন আশঙ্কা কাতর হইয়া বনমালী দ্বিগুণ ঘনিষ্ঠভাবে হিমাদ্রুকে হৃদয়ের কাছে আবদ্ধ করিয়া রাখার চেষ্টা করিত, এবং হিমাদ্রুরও লেশমাত্র বিমুখ প্রকাশ করিত না। যেদিন আদালতে হরচন্দ্রের জিত হইল সেদিন বাড়িতে বিশেষভাবে অন্তঃপুর পরম উল্লাসে পড়িয়া গেল। কেবল বনমালীর চোখে ঘুম রহিল না। তাহারা পরের দিন অপরাহ্নে এবং ম্লান মুখে সে বাগানের বেদিতে গিয়া বসিল, যেন পৃথিবীতে কাহারও কিছু নাই, কেবল তাহারই একটি মস্ত হার হইয়া গেছে। যেদিন সময় উত্তীর্ণ হয়ে গেল 6টা বাজিয়ে গেল, কিন্তু হিমাংশু আসিল না। বনমালী একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হিমাংশুদের বাড়ি গিয়ে চাহিয়া দেখিল। খোলা জানলার ভেতর দিয়ে দেখিতে পাইল আলনার ওপর হিমাংশু স্কুলের জামাকাপড় ঝুল দিতেছে। অনেকগুলি চিরপরিচিত লক্ষণ মিলিয়া দেখিল হিমাংশু বাড়িতে আছে। গড়গড়ের নল ফেলিয়া দিয়া বিষণ্ণ মুখে বেড়াইতে লাগিল এবং সহস্রবার সে বাতায়নের দিকে চাইল, কিন্তু হিমাংশু বাগানে আসিল না। সন্ধ্যের আলো জ্বলিয়া বনমালী ধীরে ধীরে হিমাংশুর বাড়ি গেল। গোকুলচন্দ্র দ্বারের কাছে বসিয়া তপ্ত দেহে হাওয়া লাগাইতেছিলেন। তিনি বলিলেন, কে ও? বনমালী চমকিয়া উঠিল। সে যে চুরি করতে আসিয়া ধরা পড়িয়েছে। কম্পিত কণ্ঠে বলিল, মামা, আমি। মামা বলিলেন, কাহাকে খুঁজিতে আসিয়াছ? বাড়ি কেহ নাই। বনমালী আবার বাগানে ফিরে আসিয়া চুপ করিয়া বসিল।
যত রাত হইতে লাগিল দেখিল হিমাংশুদের বাড়ির জানলাগুলো একে একে বন্ধ হইয়া গেল। জানলার ফাঁক দিয়ে দেখা যাইতেছিল তাহা ক্রমে ক্রমে অনেকগুলি নিভিয়া গেল। অন্ধকার রাতে বনমালীর মনে হইল হিমাংশুদের বাড়ির সম্মুখে দ্বার হইতে নিকট রুদ্ধ হইয়া গেল। সে কেবল বাহিরে অন্ধকারে একলা পড়িয়া রইল। আবার তাহার পরের দিন বাগানে আসিয়া বসিল। মনে করিল হয়তো আজ আসিতে পারে। সে বহুকাল হইতে প্রতিদিন আসিত। সে যে কোনোদিনই আসিবে না একথা সে কিছুতেই মনে করিতে পারিল না। কখনো মনে হয় নাই যে বন্ধুত্ব কিছুতেই ছিড়বে। এমন নিশ্চিন্ত মনে জীবিত থাকিতে পারে। জীবনের সমস্ত সুখ দুঃখ কখনো সেই বন্ধনে ধরা দিয়েছে তাহা সে জানিতে পারে নাই। আজ সহসা জানিল সে বন্ধন ছিঁড়িয়াছে, কিন্তু এক মুহূর্তে তাহার সর্বনাশ হইয়াছে তাহা যে কিছুতেই অন্তরের সহিত বিশ্বাস করিতে পারিল না। প্রতিদিন যথাসময় বাগানে বসিত, যদি দৈবক্রমে আসে, কিন্তু এমন দুর্ভাগ্য যাহার নিয়মক্রমে প্রত্যহ ঘটিত তাহা দৈবক্রমে একদিন ঘটিল না। রবিবার দিন ভাবিল আজ হিমাংশু সকালে তাহার এখানে খাইতে আসিবে। ঠিক যে বিশ্বাস করিল তাহা নয়, কিন্তু তবুও আশা ছাড়িতে পারিল না। সকলে আসিল, কিন্তু সে আসিল না। তখন বনমালী বলিল, তবে আহার করিয়া আসিবে। আহার করিয়া আসিল না। বনমালী ভাবল আজ বোধ হয় আহার করিয়া ঘুমাইতেছে, ঘুম ভাঙিলেই আসিবে। ঘুম কখন ভাঙিল জানি না, কিন্তু আসিল না। আবার সেই সন্ধ্যা হইল, রাত্রি হইল, হিমাংশুদের দ্বারে একে একে রুদ্ধ হইল। আলোগুলি একে একে নিভিয়া গেল। এমন করিয়া সোমবার হইতে রবিবার পর্যন্ত সপ্তাহে 7টা দিনই যখন দুরদৃষ্ট তাহার হাত ধরিয়া করিয়া রইল, আশাকে আশ্রয় দিবার জন্য তখন একটি দিনও বাকি রইল না, তখন হিমাংশুদের দ্বার অট্টালিকার দিকে তাহার অশ্রুপূর্ণ দুটি কাতর চক্ষু বড় একটা মর্মবেদীর অভিমানে নালিশ পাঠাইয়া দিল। জীবনের সমস্ত বেদনাকে একটিমাত্র আর্তনাদের মধ্যে সংহত করিয়া বলিল, দয়াময়।